সালাউদ্দিন আইয়ুবীর এক সীমান্তরক্ষী সৈনিককে জালে আটকানোর চেষ্টা করছিল একটি মেয়ে। নানান ছলাকলা এবং রূপ যৌবনের লোভ দেখিয়ে মেয়েটি তাকে বশে আনার চেষ্টা করছিল। ওই সৈনিক সালাউদ্দিন আইয়ুবী ছিল না, আলী বিন সুফিয়ান বা তকিউদ্দিনও নয়। সে একজন সাধারণ সৈনিক মাত্র। তার শরীরে যৌবনের জোয়ার, কিন্তু মরুভূমির হাহাকার ছাড়া জীবনে আর কিছুই পায়নি। তার এই নিরানন্দ জীবনে অপ্রত্যাশিত আনন্দ যদি এসেই যায়, তবে সে পায়ে ঠেলবে কিসের জোরে? কোত্থেকে পাবে সেই মনোবল আর শক্তি? মেয়েটির অসহ্য যৌবন, লাবণ্যময় সৌন্দর্য, সুষমা এবং আবেগদীপ্ত কথা তাকে একেবারে বশীভূত করে ফেলল। সে বলল, দেখো, আমি এক সাধারণ সিপাহী, আর তুমি শাহজাদির মতো অনন্যা। মখমলের বিছানা ছেড়ে আমার সঙ্গে এই বালির বিছানায় তুমি কেমন করে বাঁচবে? মখমলের বিছানা আর ধন সম্পদ কখনো কোনো নারীর কষ্ট দূর করতে পারে না। যদি তাই হতো, তবে আমার স্বামীর চেয়ে যোগ্য ব্যক্তি আর কেউ হতে পারত না। তিনি আমার পদতলে তার সমস্ত ধন সম্পদ ঢেলে দিয়েছেন, কিন্তু আমি এই অসহ্য যৌবন যন্ত্রণা ভোগ করছি। সম্পদ দিয়ে কি এই যন্ত্রণার উপশম হবে? বালি দিয়ে নদীর জোয়ার আটকানো যায়, কিন্তু সম্পদ দিয়ে যৌবনের জোয়ার বাধা দেওয়া যায় না। জীবনভর স্বপ্ন দেখেছি কোনো সৈনিকের ঘরণী হওয়ার। আমার বাবা সৈনিক, বড় দুই ভাইও। তারা দামেস্কে সালাউদ্দিন আইয়ুবীর সেনাবাহিনীতে কর্মরত আছেন। আমাকে এই বিদ্যের হাতে তুলে দিয়েছে আমার মা। হরিণের দুশ্মন তার নরম গোশত, আর গরিব ঘরের সুন্দরী মেয়েদের দুশ্মন তার রূপ যৌবন। নইলে কি আর বাবার বয়সী বুড়ো আমাকে কিনে আনছো? আমার স্বামী জানে না আমি ভালো ঘোড়া চালাতে জানি, কিন্তু অশ্ব চালনায় সেনাবাহিনীতে আমার বংশের যথেষ্ট খ্যাতি এবং সম্মান রয়েছে। আমারও স্বাদ ছিল আমি সুলতান আইয়ুবীর সেনাদলে ভর্তি হব। যদি তা সম্ভব না হয়, তবে কোনো শূন্যের স্ত্রী হয়ে সেই স্বাদ মেটাবো। তুমি বালির কথা বলছো। আমি এই বালি এবং পাথরের উপরেই জন্ম নিয়েছি, বেড়ে উঠেছি বালির উপর খেলা করতে করতে। আবার এই বালিতে একদিন আমার রক্ত মাংস মিশে যাবে। আমার সব সুখ আনন্দ তো এই বালিতেই লুকিয়ে আছে। কিন্তু আমি তোমাকে কেমন করে সাহায্য করব? চিন্তিত কণ্ঠে সিপাহীটি বলল। চলো ফিরে যেতে যেতে কথা বলি। মেয়েটি বলল, এতক্ষণে দলের লোকেরা নিশ্চয়ই আমাদের খুঁজতে বেরিয়ে গেছে। যেতে যেতেই বলবো আমি কি প্ল্যান নিয়েছি। তারা দুজন যাত্রা করলো। মেয়েটি বলতে লাগলো, আমি তোমাকে এই কথা বলবো না যে আমাকে তুমি সাথে নিয়ে চলো। এটা বলা অন্যায় হবে। আগে আমাকে আমার স্বামীর কাছ থেকে মুক্ত হতে হবে। তাকে তালাক দেওয়া সম্ভব নয়। সে শক্তি বা ক্ষমতা আমার নেই। তার হাত থেকে বাঁচার একটি পথ, কৌশলে তাকে হত্যা করা। এটা এমনভাবে করতে হবে যাতে তাকে হত্যা না বলে স্বাভাবিক মৃত্যুই মনে হয়। না, ভয় পেও না। এই হত্যাকাণ্ড তোমাকে করতে হবে না, যা করার আমিই করব। তুমি মেয়ে মানুষ, তুমি কেমন করে তাকে হত্যা করবে? বিস্মিত হয়ে বলল সৈনিক। ভয় পেও না, দেখো আমি তা ঠিক পেয়ে যাব। তাকে যখন মদ পান করাবো, তখন তার সাথে একটু বিষ মিশিয়ে দেবো। এরপর তাকে নিয়ে যাব নদীর তীরে। নেশার ঘরে টলতে টলতে সে যখন পথ চলবে, তখন সুযোগ বুঝে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেবো। দম আটকে সে মারা গেলে আমি চিৎকার করে লোকজনকে বলবো, বাঁচাও বাঁচাও। লোকজন যখন তাকে উপরে তুলে আনবে, ততক্ষণে সব শেষ। আমি বুক ফাটা কান্নায় ভেঙে পড়ব। লোকজনকে বলবো, মদ খেয়ে তিনি আমাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন। নদীর ধার দিয়ে হাঁটছিলাম আমরা। হঠাৎ মাথা ঘুরে তিনি নদীতে পড়ে গেলেন। আমি চিৎকার করে তোমাদের ডাকলাম, কিন্তু তোমরা তাকে আর জীবিত তুলতে পারলে না। ব্যাস, সবাই আমার কথা বিশ্বাস করবে, কারণ এখনও মাঝে মধ্যে আমরা এভাবে হাঁটতে বেরোই। এরপর হয়তো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা একদিন বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে যাব। তোমার কাছে কি কোনো বিষ আছে? সিপাহী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো। মেয়েটি হো হো করে হেসে বলল, তুমি বোকা সিপাহী। আমরা কায়রো থেকে দূরে এই নীল নদের পাড়েই বাস করি, যেখান দিয়ে এই নদী কুলকুল বয়ে চলেছে। আমাদের প্রতিদিনের খাদ্য এই মাছ। মাছের পিত্ত বিষে পূর্ণ থাকে। তুমি তো দেখেছো, এখানে আমরা মাছ ধরে রান্না করতে খেয়েছি। আমি মাছের পিত্তের বিষ কয়েক ফোঁটা শিশিতে ভরে রাখবো, তারপর তা বুড়োর শরাবের সাথে মিশিয়ে দেব। কিন্তু দলের লোকেরা তোমাকে আমার সাথে বিয়ে দেবে কেন? যুবক জিজ্ঞেস করলো। সে মরে গেলেই আমি মুক্ত হয়ে যাব। পরে ওরা আমাদের বিয়েতে বাধা দিতে আসলে বলবো, তোমরা কেউ আমার অভিভাবক নাও। নিজের ইচ্ছায় বিয়ে করার বয়স আমার হয়েছে, তখন কেউ আর কোনো বাধা দিতে পারবে না। শেষে আমার সিদ্ধান্তই কার্যকরী হবে। তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। তোমাকে আমি কোথায় খুঁজে পাবো? তোমার তো আর ততদিন এখানে থাকবে না। শোনো, এখানে আমরা আরও কয়েকদিন থাকবো। বুড়োকে আমি এখানেই খুন করব। তখন তোমাকে অনুরোধ করব আমাকে বাড়ি পৌঁছে দিতে। তুমি আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার সুযোগে চিনে আসবে আমার বাড়ি। আর শোনো, যে কয়দিন এখানে থাকি আমার সঙ্গে নিয়মিত দেখা করবে। আমি তো শুধু ডিউটির সময় এখানে আসতে পারবো। সিপাহীটি বলল, আমাদের সেনা ক্যাম্প এখান থেকে অনেক দূরে। ডিউটির সময় ছাড়া আমরা ঘোড়া ব্যবহার করতে পারি না। আবার কখন ডিউটি পড়বে তোমার? আমার ডিউটি এই সঙ্গীর সাথেই আগামীকাল মধ্যরাতে। তখন আমি তোমার সাথে দেখা করতে পারবো। তোমরা আমাদের ক্যাম্পে এসো না। বাগানের বাইরে যে বড় গাছটি আছে তার নিচে অপেক্ষা করো।
আমি ওখানেই তোমার সাথে দেখা করব, তারপর তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। সেখানে দুজন বসে বসে প্রাণ খুলে কথা বলবো, কেউ জানতে পারবে না আমাদের এই গোপন অভিসারের খবর। চলতে চলতে মেয়েটি সৈনিকের হাত চেপে ধরলো। সেন্টি তাকিয়ে থাকলো তার দিকে। মেয়েটি তার চোখ সেন্টির চোখে গভীরভাবে গেঁথে দিল। সেই চোখের দিকে তাকিয়ে সিপাহীর আর কোনো সন্দেহ রইল না, এই মেয়ে সত্যি তার প্রেমে পড়ে গেছে। সে মেয়েটির হাতে চুমু খেয়ে গভীরভাবে তাকে বুকে চেপে ধরলো। টিলার মোড় ঘুরেই ওরা কাফেলার লোকজনদের দেখতে পেল। লোকগুলো তাদের খুঁজতে যাচ্ছিল। দেখতে পেয়ে দৌড়িয়ে এলো তার কাছে। ওরাও ঘোড়ার পিঠ থেকে নেমে এলো দুজন। মেয়েটির বৃদ্ধ স্বামী গিয়ে জড়িয়ে ধরল সিপাইকে। ভয়ে তখনও তার গলার স্বর কাঁপছে। অন্যরাও তার প্রশংসায় পঞ্চমুখ হলো। মেয়েটি বানিয়ে বানিয়ে অনেক কথাই বলল ওদের। লোকজনকে শোনালো তাকে উদ্ধার করার এক লোমহর্ষক কাহিনী। বলল, এই সিপাই নিজের জীবন বিপন্ন করে আমাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে না পড়লে আমার কপালে নির্ঘাত মরণ লেখা ছিল। ঘোড়াটি যখন আমাকে নিয়ে পাহাড়ি খাদে ঝাঁপ দিতে যাচ্ছিল, ঠিক সেই সময় এই বীর সিপাহী তার ঘোড়া নিয়ে সামনে দাঁড়ায়। পরে ঘোড়াটি আর লাফিয়ে পড়তে পারেনি, কিন্তু তার ধাক্কায় সৈনিকটির ঘোড়ার এক পা খাদে পড়ে গিয়েছিল। একটু হলে এই জীবন সাঙ্গ হতো এই যুবকের। ডিউটি শেষে দুই সিপাহী সেনা ক্যাম্পে ফিরে যাচ্ছে। একজন বলল, দোস্ত, আজ যা দেখালি না তুই, মেয়েটি যেভাবে তোর গুণগান গাইছিল মনে হয় তোর জন্য দিওয়ানা হয়ে গেছে। আসলে কি ঘটেছিল রে? অভিযোগ অস্বীকার করলো না সিপাহী, মোটামুটি খুলেই বলল সব কিছু। তার প্রতি মেয়েটির আকর্ষণের কথাও স্বীকার করলো, কিন্তু বুড়োকে খুন করে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে শুধু এইটুকুই বলল না। বন্ধুর কথায় উৎসাহিত হয়ে সেও তাকে শোনালো নতুন এক কাহিনী। বলল, তোমরা যখন টিলার উপরে অদৃশ্য হয়ে গেলে তখন আমরা সবাই সেদিকে তাকিয়ে আছি। একটি মেয়ে আমার পাশে এসে দাঁড়ালো। সবাই উৎকণ্ঠিত হয়ে তাকিয়েছিল তোমাদের হারিয়ে যাওয়া পথের দিকে। মেয়েটি তাকিয়েছিল আমার দিকে। বুড়ো বলল, চলো এগিয়ে দেখি। বুড়োর কথায় লোকজন এগোতে শুরু করলে মেয়েটি আমাকে বলল, আপনি যাবেন না? আমি বললাম, হ্যাঁ চলো। সবাই এগিয়ে যাচ্ছিল, আমরাও হাঁটা ধরলাম। মেয়েটি খুব ধীরে ধীরে হাঁটছিল। লোকেরা আমাদের পিছনে ফেলে অনেক দূরে এগিয়ে গেল। অন্য মেয়ে দুটো সামনে চলে গিয়েছিল। মেয়েটি আমার সাথে কথা বলতে গিয়ে এক পর্যায়ে আমার কাছে প্রেম নিবেদন করলো। আমাকে জিজ্ঞেস করলো আবার কবে দেখা হবে। আমি তাকে বলেছি, আগামীকাল মধ্যরাতে আমরা আবার ডিউটিতে এখানে আসব। মেয়েটি কি বলে প্রেম নিবেদন করলো রে? মেয়েটি বলল, তাকে এক বৃদ্ধের সাথে বিয়ে দেওয়া হয়েছে। ওই বৃদ্ধকে সে চায় না। সে আমার সাথে পালিয়ে গিয়ে নতুন করে ঘর বাঁধতে চায়। দুজনের ঘটনা প্রায় একই রকম। তারা দুজনেই এই সমস্যা নিয়ে চিন্তা করতে লাগলো। কেমন করে এই মেয়েদের পাওয়া যায় এই তাদের চিন্তা। তারা ঠিক করলো, যদি মেয়েরা তাদের স্বামীকে হত্যা করতে না পারে তবে তারা নিজেরাই তাদের হত্যা করবে। কিন্তু কেমন করে হত্যা করবে তার কোনো সুরাহা করতে পারলো না। দুই সিপাহী রঙিন স্বপ্নের যান বলতে বলতে তাদের ক্যাম্পে গিয়ে পৌঁছলো। ক্যাম্পে গিয়ে তারা কমান্ডারের কাছে রিপোর্ট দিল, অমুক স্থানে কায়রোর এক বণিক কাফেলা ক্যাম্প করেছে। তাদের আসবাবপত্র এবং মালামাল চেক করে আমরা নিশ্চিত হয়েছি তারা প্রকৃতই ব্যবসায়ী, কোনো সন্দেহভাজন বা শত্রুর দল নয়। সৈন্যরা কাফেলার বর্ণনা দিতে গিয়ে বণিকদের সুন্দরী 4টি মেয়েদের কথাও বলল। ক্যাম্পের কমান্ডার আগের রিপোর্টে তেমন মনোযোগ দিয়ে শোনেনি, কিন্তু মেয়েদের কথা বলতেই তিনি এদিকে মনোযোগী হলেন। তিনি প্রশ্ন করে মেয়েদের সংখ্যা, বয়স, রূপ, গঠন, গায়ের বর্ণ, আকৃতি সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে শোনালেন। সিপাহীরা তার মনের ভাব বুঝতে পেরে চুপ করে রইল। কমান্ডারের কাছে বসেছিল এক অপরিচিত সৈন্য। সে এই ক্যাম্পের লোক নয়, পাশের ক্যাম্পের। এই ক্যাম্পটি এখান থেকে 8-10 মাইল দূরে। সে তার কমান্ডারের কাছ থেকে এই ক্যাম্পের কমান্ডারের জন্য জরুরি চিঠি নিয়ে এসেছে। চিঠিতে আজ সন্ধ্যাতেই এই ক্যাম্পে যাওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে ওই ক্যাম্পের কমান্ডারকে। বলা হয়েছে বিশেষ কাজ আছে, অবশ্যই চলে আসবেন। কমান্ডার চিঠিবাহককে বলল, একটু অপেক্ষা করো, যাব যখন দুজনের একসাথে রওনা হয় ভালো। এইমাত্র সূর্য ডুবল। মাগরিবের নামাজ পড়ে এই কমান্ডার আগত সৈনিককে নিয়ে যাত্রা করল। যখন তারা অপর ক্যাম্পে গিয়ে পৌঁছল তখন নিকষ রাতের আধার সারা প্রকৃতিতে জড়িয়ে নিয়েছে। এই ক্যাম্পটি ছিল খুবই সুন্দর জায়গায়, এক কমলা বাগানের ভেতর। পাশেই ছিল শস্য শ্যামল বাগান এবং ক্ষেত খামার। সন্ধ্যার পরপরই আলোকময় সাজানো হয় ক্যাম্প। রাতের জন্য ক্যাম্পের সৈন্যদের অবকাশ দেওয়া হলো ডিউটি থেকে। সবাই আনন্দ উৎসব শুরু হওয়ার আশায় এক স্থানে জটলা করে বসেছিল। মশালের আলোয় স্থানটি আলোকিত হয়ে উঠল। ক্যাম্পের কমান্ডার জটলার কাছে নেই, তিনি আসেননি বলেই এখনো অনুষ্ঠান শুরু হয়নি। আগত কমান্ডার এখানকার দায়িত্বশীলদের সাথে দেখা করার জন্য ক্যাম্পের ভেতরে ঢুকে গেল। দেখলো কমান্ডারের সামনে বসে আছে 2জন মেয়ে এবং 3জন মরুচারী বেদুইন। তাদের পাশে পড়ে আছে বাজনার সাজ সরঞ্জাম এবং তবলা। মেহমানরা সবাই এসে পৌঁছলে কমান্ডারের নির্দেশে খানা পরিবেশন শুরু হলো। খাওয়া শেষ হলে কমান্ডার মেহমানদের উদ্দেশ্যে বলল, চলুন বাইরে যাই, আপনাদের জন্য আরও কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে। মেহমানরা বাইরে এলো। বাইরের খোলা মাঠ মশালে মশালে আলোকিত করাতে দেওয়া হয়েছে।
মেহমানদের জন্য এক পাশে বিছানা হয়েছে ফরাশ। কমান্ডার তার এক সৈন্যকে বলল, বাজনদার এবং মেয়েদের নিয়ে এসো। বাজনদার এবং মেয়েরা এলে একে একে মেহমান জিজ্ঞেস করলো, এই লোকগুলো কারা, এখানে কি হচ্ছে? এই মেয়েরা নর্তকী এবং গায়িকা। কমান্ডার উত্তর দিল, এদের সাথে বাজনদারও আছে। এদিক দিয়ে যাচ্ছিল ওরা পানি পান করার জন্য, এখানে থামলে আমি এদের পরিচয় পেয়ে থামিয়ে দিলাম। বললাম, আজ রাতে এখানেই থেকে যাও, আমার সৈন্যদের জীবনে একঘেয়ে হয়ে উঠেছে, ওদের একটু আনন্দ দিয়ে যাও। আমার কিন্তু এসব ভালো লাগছে না। মেহমান কমান্ডারকে বলল, সীমান্ত প্রহরায় নিয়োজিত সিপাহীদের আমোদ ফুর্তিতে ডুবিয়ে দিয়ে তাদের চরিত্র নষ্ট হয়ে যাবে, দায়িত্বে অবহেলা আসবে। এছাড়াও সৈন্যরা নষ্ট হচ্ছে। মেজবান কমান্ডার বলল, আমাদের অন্য সাথীরা আজ শহরে আরামায়েশে জীবন কাটাচ্ছে, আর আমরা বেওয়ারিশ কুকুরের মতো মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি। তোমাকে কি তোমার সিপাহীরা উত্ত্যক্ত করে না, বলে না এখানে থাকবো না, আমাদের অন্যত্র বদলি করে দিন? মেহমান বলল, সিপাহীদের মাথায় চড়ার সুযোগ দিতে হয় না, ওদেরকে সৈনিকের মতোই রাখতে হয়। আমি তো আপনাদের সেনাপতির কাছেও আবেদন করেছি, আমাদের উপর একটু দয়া করুন, আমাদের অন্য কোথাও বদলি করুন। মেজবান কমান্ডার বলল, তিনি এখনও তার কোনো উত্তর দেননি। আমি আরও বলেছি, আমাদের সেই সেক্টরে পাঠিয়ে দিন যেখানে কঠিন লড়াই হচ্ছে। নিষ্কর্ম জীবনে হাঁপিয়ে উঠেছে এখানকার সৈন্যরা, এদেরকে এখান থেকে সরিয়ে নিন। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, এখন অন্যদের পাঠান। মেহমান কমান্ডারও ঠিক এই বিষয়টি চিন্তা করছিল। কমান্ডারের সামান্য ভুল ভয়াবহ পরিণাম ডেকে আনতে পারে। শত্রুদের উপরে বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়া মুজাহিদরা এখন মানসিক বিষণ্ণতায় ভুগছে, এটা ভালো কথা নয়। ডিউটি ফেলে তারা নাচ গান এবং ফুর্তিতে ডুবে গেলে সীমান্ত রক্ষা করবে কারা? কারা প্রতিরোধ করবে চোরাচালানি এবং বিদেশি দুষ্কৃতিকারীদের? রাত ক্রমশ বেড়ে চলেছে, পালাক্রমে নাচছে মেয়েরা। তারা ক্লান্ত হয়ে পড়লে বাজনদাররা গান শুনিয়ে সাময়িক বিশ্রাম দেয় ওদের। আবারও একটি মেয়ে উঠে দাঁড়ালো, নৃত্যের তালে তালে উদ্মাতলা বাজনা বাজছে, উল্লাসে ফেটে পড়ল সৈন্যরা, চিৎকার করে নাচের প্রশংসা করছে ওরা, আনন্দে টাকা পয়সা ছড়ে মারছে। কিন্তু মেয়েরা নাচ থামিয়ে হাত জোড় করে এই বলে ক্ষমা চাইল, মাফ করবেন আমাদের, নাচ আমাদের নেশা এবং পেশা, কিন্তু যারা দেশের জন্য জীবন বাজি রেখে সীমান্ত পাহারা দেয় তাদের একটু আনন্দ দেওয়ার পরিবর্তে আমরা কোনো মূল্য গ্রহণ করতে পারবো না। আপনাদের দেখে আমাদের মধ্যে যে দেশপ্রেম জেগে উঠেছে, টাকা পয়সা দিয়ে আমাদের সেই দেশপ্রেমকে অপমান করবেন না। বাজনদাররাও বাজনা থামিয়ে বলে উঠল, দেশ রক্ষা বাহিনী যদি আমাদের নাচ গানে খুশি হন, এটাই আমাদের বড় পাওয়া। দেশের জন্য আমরা কিছু করতে না পারি, দেশ রক্ষায় নিয়োজিত ভাইদের একটু সেবাও কি দিতে পারবো না? দলের সর্দার উঠে দাঁড়িয়ে বলল, আমি আমার যন্ত্রী এবং নর্তকীদের দেশপ্রেম দেখে অভিভূত। আমি ঘোষণা করছি, আপনাদের যখন ইচ্ছা আমাদের ডেকে পাঠাবেন, এর জন্য কখনো কোনো মূল্য দিতে হবে না আপনাদের। উপস্থিত সৈনিকরাও অভিভূত হলো তাদের এই আন্তরিকতা দেখে। এখানে দর্শকের মধ্যে বসেছিল দুই ক্যাম্পের দুই সামরিক কমান্ডার। তাদের পদমর্যাদা যদিও তেমন উচ্চ নয়, তবু তারা এক একটি ক্যাম্পের ইনচার্জ। দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে যে দূরদর্শিতা এবং সতর্কতা প্রয়োজন, তার কিছুই তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছিল না। তাদের মনে দায়িত্বের কোনো অনুভূতি আছে এমনটিও মনে হচ্ছিল না তাদের আচরণে। এই দায়িত্বশীল কমান্ডাররা এই কথা খতিয়ে দেখল না, এই নর্তকী এবং বাজনদারেরা আসলে কারা, এরা কোত্থেকে এসেছে এবং কোথায় যাবে। বাজনদাররা যে পরিচয় এবং বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য কতটুকু সত্য এবং গ্রহণযোগ্য। তাদের এই আগমন কোনো ষড়যন্ত্রের অংশ কিনা তাও খতিয়ে দেখার চেষ্টা করল না। এমনকি বেদুইন পোশাকে দর্শকের মধ্যে কিছু বহিরাগত লোক বসেছিল, এই লোকগুলো কারা এবং কোত্থেকে এসেছে তাও তলিয়ে দেখার কথা ভাবল না এই কমান্ডাররা। যে কোনো অবস্থায় ক্যাম্পের সেন্ট্রি বক্সে 4 জন পাহারাদার থাকে, কিন্তু কখন যে তারা সেন্ট্রি বক্সের এই নাচের আসরে চলে এসেছে এ খবরও হয়তো জানে না কমান্ডার, অথবা জানলেও নাচ দেখায় তারা এতটাই বিভোর, এ নিয়ে কিছু করার কথা চিন্তাও করল না তাদের। ক্যাম্পের কিছু দূর দিয়ে রাতের আধারে কালো বর্ণের কম বেশি 50 জন লোক একে অন্যের পিছনে লাইন দিয়ে সুদানের দিক থেকে এগিয়ে গেল। এদের আগে আগে যাচ্ছে 2 জন লোক, পিছনের লোকেরা এদের অনুসরণ করছে এবং এদের ইঙ্গিতে কখনো থামছে কখনো এগিয়ে যাচ্ছে। ইঙ্গিত পেয়ে লোকগুলো থামলো। সামনের 2 জন আধারে এদিক ওদিক শব্দ লক্ষ্য করলো। রাতের নিরাপত্তার মাঝে কোথায় কি শব্দ হয় শোনার চেষ্টা করলো ওরা। এরপর শিয়ালের লম্বা ডাক ছাড়লো। এই ডাকের অর্থ কি কাফেলার লোকেরা তা বোঝে। পেছনের লোকগুলো এই শব্দ শোনার সাথে সাথে আবার সামনে অগ্রসর হতে লাগলো। আবার সামনে থেকে শিয়ালের হুক্কা হওয়া শব্দ ভেসে এলো। থেমে গেল লোকগুলো। আবার কিছুক্ষণ পর শিয়ালের সেই লম্বা ডাকে চলতে আরম্ভ করলো। দূর থেকে ক্যাম্পের নাচ গান এবং বাজনার অস্পষ্ট শব্দ শুনতে পাচ্ছিল ওরা। সামনেই পাহাড়ি এলাকা, কালো রাতের অন্ধকার ঘোর কালো ছায়া সেই পাহাড়গুলোর আড়ালে অদৃশ্য হয়ে গেল। তাদের হাতে ছিল বর্শা, সঙ্গে তলোয়ার এবং খঞ্জর। এছাড়াও ছিল 4-5টি করে ধনুক এবং প্রচুর তীর।
আফ্রিকান বংশোদ্ভূত এই জঙ্গলি নিগ্রোদের স্বাগত জানানোর জন্য পাহাড়ের কোলে দাঁড়িয়েছিল 3-4 জন অভ্যর্থনাকারী। একজন এগিয়ে এসে আগত দলের সর্দারকে বলল, তাহলে ঠিক মতো আসতে পেরেছ, যাক মেয়েরা ভালোই কাজ করে দেখাতে পেরেছে। হ্যাঁ, সর্দার বলল, আমিও তাদের বাজনার সুর এবং নাচের ঝঙ্কার শুনতে পেয়েছি। 10-12 জনকে আমি সেখানে দর্শক হিসেবে পাঠিয়েছিলাম। তাদের একজন এসে সংবাদ দিল মাহফিল খুব জমে উঠেছে এবং রাস্তা একদম ফাঁকা। সমস্ত প্রহরী এবং সৈনিক আসরে চলে গেছে। এই খবর পেয়ে আর দেরি করিনি, সাথে সাথে চলে এসেছি। নীল নদের পার থেকেও ভালো সংবাদ পাওয়া গেছে। অপর এক অভ্যর্থনাকারী বলল, ওখানকার মেয়েরাও কাজ গুছিয়ে নিতে পেরেছে। আগামীকাল রাতে দেশ যে 2 জন সেন্ট্রি পাহারায় আসবে, তাদেরকে এরই মধ্যে ফাঁসিয়ে নিয়েছে ওরা। আমি সংবাদ পাঠিয়েছি আগামীকাল রাতে কমপক্ষে 30টি বিশাল নৌকা বোঝাই করে আমাদের লোকেরা যেন চলে আসে। তারা সামনে এগিয়ে চলল। পাহাড় ক্রমশ উঁচুতে উঠে গেছে। বেশ কিছুটা পথ ওঠার পর সর্দার এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। সাথে সাথে দলের সবাই দাঁড়িয়ে গেল। এরপর আরেক দল লোক এসে পাহাড়ের অভ্যন্তরে ফেরাউনের তৈরি যে অসংখ্য গুহা ছিল সেখানে চলে গেল। চারিদিকে পাহাড়ের অভ্যন্তরে অসংখ্য গুহাঘর, মাঝখানে বিশাল এক মাঠ। সবাইকে নিয়ে হাজির করা হলো সেই মাঠে। দলের সর্দার দল থেকে বিচ্ছিন্ন হয়ে এগিয়ে যাচ্ছিল নেতৃস্থানীয়দের সাথে। যেতে যেতে সর্দার বলল, আপনারা ভুলে যাবেন না, এরা সবাই কুসংস্কার এবং পূজা পার্বণে বিশ্বাসী। এরা কোনো উদ্ভট এবং হাস্যকর আচরণ করলে বিস্মিত হবেন না এবং লোকগুলোকে সম্মানের চোখে দেখবেন। আমরা তাদেরকে ধর্মের নামে ডেকে এনেছি, তাদেরকে প্রলোভন দেখিয়েছি, তোমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে ভগবান স্বয়ং বাস করেন। যেই ভগবান বাড়িকে গরম রাখেন, সূর্যকে উত্তপ্ত করেন, আকাশ থেকে পানি এবং বিজলি বর্ষণ করেন। এ নিয়ে ভাববেন না, আপনি কোনো সমস্যা হবে না। সমস্যা একটা আছে, এসব লোকেরা কোনো অভিযানে বেরোনোর আগে ভগবানের নামে মানুষ কুরবানি দিয়ে অভ্যস্ত। কুরবানি কি পুরুষ দিতে হবে নাকি নারী? নাকি নারী এবং পুরুষ উভয়কেই দিতে হবে? মানুষ হলেই চলবে। যদি আমরা তাদের এই প্রথা পূরণ করি, তবে তারা নিঃসংকোচিত্তে লড়াই করতে পারবে। তারা তখন এমন বেপরোয়া হয়ে যায় যে কোনো বাধাকেই পাত্তা দেয় না। কায়রো শহরে এরা একবার ঢুকতে পারলে ইট দিয়ে ইট ভাঙবে। সালাউদ্দিন আইবি ওদের সামনে একদিনের বেশি টিকতে পারবে না। মাঠে পৌঁছলো সর্দার এবং নেতৃবর্গ। সর্দার সামনে দণ্ডায়মান নিগ্রো বাহিনীকে বলল, তোমরা সিজদায় পড়ে যাও, কারণ তোমরা এখন ভগবানের ঘরে এসে গেছো। সবাই সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। একটু পর সর্দারের আদেশে আবার তারা উঠে দাঁড়ালো। এই দলটি ছিল সুদানের হাবশি কৃতদাসদের। এদের মিশরে প্রবেশ করানো হচ্ছিল নাশকতামূলক কাজের জন্য। সীমান্তরক্ষীদের দৃষ্টি ফাঁকি দিয়ে গোপনে এদের মিশরে অনুপ্রবেশ নিশ্চিত করার জন্য নীল নদের পাড়ে বাণিজ্য কাফেলা এবং এখানে নর্তকী এবং গায়কের দলের সমাবেশ ঘটানো হয়। অনুপ্রবেশের জন্য বেছে নেওয়া হয় সেই দুর্গম ফেরিঘাট, যা পার হয়ে সামান্য এগুলোই অভিশপ্ত পার্বত্য অঞ্চলগুলোর ভয়ানক বিস্তৃতি এবং দুর্গম এলাকাটি দুর্গম এবং ছোট বড় অসংখ্য পর্বতমালায় সজ্জিত। এখানে আছে ফেরাউনের যুগের পর্বত গহ্বর, যেখানে মাটির নিচে ফেরাউনের তৈরি মহলের অসংখ্য ছোট বড় কামরায় বিশাল সৈন্যদল, ঘোড়া এবং উটের বহর অনায়াসে লুকিয়ে রাখা সম্ভব। সুদানের এই নিগ্রো হাবশিরা রক্তের হোলি খেলায় ছিল ওস্তাদ। মানুষকে তারা পশুর মতোই এক প্রকার জন্তু ভাবত। পশু শিকারের মতোই মানুষ শিকারে ওরা ছিল সিদ্ধহস্ত। মিশরে আইবির বিরুদ্ধে লড়াই করার জন্য এদের সর্বাত্মক এবং গেরিলা প্রশিক্ষণ দেওয়া শুরু হলো এই দুর্গম পাহাড়ের অভ্যন্তরে। এমনিতে এই যুদ্ধে তারা খুবই পারদর্শী। তাদের মধ্যে গোত্রে গোত্রে যুদ্ধ লেগেই থাকে। এজন্য তীরন্দাজি এবং বর্ষা নিক্ষেপে এদের জড়ি পাওয়া ভার। সুদান সরকার খ্রিস্টানদের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়ে অনেক খ্রিস্টান সৈন্য এবং সামরিক অফিসারকে তাদের বাহিনীতে অন্তর্ভুক্ত করে নিয়েছে। এরাই সুদানি হাবশিদের ঐক্যবদ্ধ করে তাদের কমান্ডো প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলেছে। এর আগে সুদানি বাহিনী মিশরীয় বাহিনীর কাছে 2 বার পরাজিত হয়েছে। তৃতীয়বার সুলতান আইবের ভাই তকিউদ্দিন সুদানের উপর আক্রমণ চালালে সুদানেরা সে আক্রমণ প্রতিহত করে। তকিউদ্দিনের সৈন্যরা বিক্ষিপ্ত হয়ে মরুভূমিতে ছড়িয়ে পড়লে সুলতান সালাউদ্দিন আইবি দ্রুত তাদের সাহায্যে এসে কোনো রকমে অবশিষ্ট সৈন্যদের ফিরিয়ে এনেছিলেন। তকিউদ্দিনের বাহিনীর এই বিপর্যয়ের পরও সুদানিরা মিশরীয়দের পিছু ধাওয়া করা এবং মিশর আক্রমণের সাহস করেনি। ঐতিহাসিকদের মতে যদি তখন সুদানিরা মিশর আক্রমণ করত, তবে তকিউদ্দিনের পক্ষে মিশর রক্ষা করা কঠিন হয়ে যেত। বারবার ব্যর্থতার কারণে খ্রিস্টানরা যুদ্ধের পদ্ধতি পরিবর্তন করলো। তারা সুলতান আইবির মতো গেরিলা যুদ্ধের কথা চিন্তা করতে লাগলো। তারা দেখলো সুলতান আইবির অল্প সংখ্যক কমান্ডো বিশাল বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। অন্ধকারে অতর্কিত আক্রমণ চালিয়ে তছনছ করে যায় তাদের। ওরা সামনাসামনি যুদ্ধ করে না, চোরাগোপ্তা হামলা চালিয়ে মুহূর্তে আবার অদৃশ্য হয়ে যায়। কিন্তু এই অল্প সময়ে আক্রান্তরা সম্মুখীন হয় বিশাল ক্ষতির। এই ধরনের আক্রমণের জন্য দরকার বাছাই করা সৈন্য এবং পর্যাপ্ত ট্রেনিং। সাধারণ সৈন্যরা সামনাসামনি দল বেঁধে যুদ্ধ করতে পারলেও
এ ধরনের ঝটিকা আক্রমণে সুবিধা করতে পারে না। এজন্যই সুদানিরা হাবশিদের নিয়ে এই নতুন বাহিনী গড়ে তোলার জন্য তৎপর হলো। এদের মধ্যে যুদ্ধের উন্মাদনা আছে ক্ষিপ্ততা এবং অতর্কিতে ঝাঁপিয়ে পড়ার ট্রেনিং। এই ট্রেনিং আর একটু সানিয়ে নিলে এরা হবে দুর্ধর্ষ যোদ্ধা। তারা কায়রোবাসীদের উপর অতর্কিত আক্রমণ চালালে হয়তো কায়রো দখল করা সম্ভব হতে পারে, কারণ এখন সুলতান আইয়ুবী মিশরে নেই। এই সুবর্ণ সুযোগ ব্যবহারের জন্য মরিয়া হয়ে উঠল সুদানিরা। তাদের বিশ্বাস, সুলতান আইয়ুবীর অবর্তমানে তাদের এই আক্রমণ প্রতিহত করার ক্ষমতা মিশরের আর কারো নেই। তারা অনায়াসেই কেল্লা ফাতে করে দিতে পারবে। তারা আরও ভাবল, যদি এই আক্রমণের নেতৃত্ব মিশরের কোনো গাদ্দার সেনাপতির হাতে দিয়ে যায়, তবে সে ভালো করেই জানবে কোথায় কেমন করে আঘাত হানলে সহজে বিজয় আনা সম্ভব। অল্প সময়ে অল্প শক্তি ব্যয় করে বিজয় ছিনিয়ে আনার জন্য তারা সুলতান আইয়ুবীর বিশ্বস্ত এবং অভিজ্ঞ সেনাপতি আলীকিন্দিকে বাছাই করল। আলীকিন্দি সুদানিদের টোপ গিলে রাজি হয়ে গেল এই আক্রমণের নেতৃত্ব দিতে। সুদানের হাবশি সৈন্যদের গোপন স্থানে রাখার ব্যবস্থা আলীকিন্দি করেছিলেন। সে মিশরের সেনাবাহিনীর 4-5 জন জুনিয়র কমান্ডারকে কৌশলে তার সঙ্গী বানিয়ে নিল। গোয়েন্দাদের মাধ্যমে সুদানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল সে। ষড়যন্ত্র সফল করার জন্য হাবশি সৈন্যদের সে এবং অনুগত কমান্ডাররা গোপনে মিশরের মাটিতে প্রবেশ করাচ্ছিল। সারা রাত ক্যাম্পে নাচগানের আসল চলল। সকালে অন্য ক্যাম্পের কমান্ডার বিদায় নিয়ে যাত্রার সময় এই ক্যাম্পের কমান্ডারকে বলল, আগামী রাতে তোমার দাওয়াত আমার ক্যাম্পে। সে বাদক দল এবং নর্তকীদেরও দাওয়াত দিল এক রাত তার ওখানে থেকে যাওয়ার জন্য। বাদক দল খুশি হয়ে কবুল করলো এই দাওয়াত। এরা ছিল আলীকিন্দির প্রেরিত লোক। ষড়যন্ত্র পাকাপোক্ত করার সাথে আলীকিন্দি চাচ্ছিল সুদানি গেরিলারা সীমান্তরক্ষীদের চোখে ধুলো দিয়ে মিশরে ঢুকে পড়ুক। তাদের অনুপ্রবেশ নিশ্চিত করার লক্ষ্যেই আলীকিন্দি এই ফোন দিয়ে উঠেছিল। এরা অন্য গ্রামে যাচ্ছিল, এটা ছিল মিথ্যা কথা। তারা আগেই প্ল্যান করে এসেছিল, ক্যাম্পের কাছে গিয়ে পানির পান করার বাহানায় তারা ক্যাম্পে ঢুকে যাবে। এরপর ক্যাম্পের লোক এবং কমান্ডারকে জালে ফাঁসানোর চেষ্টা করবে। এদের সাথে নর্তকী দুজনের চেহারা ছিল খুবই আকর্ষণীয়। কমান্ডার দেখেই তাদের প্রতি আকৃষ্ট হলো। সে এই আনন্দে শরিক হওয়ার জন্য অন্য ক্যাম্পের কমান্ডারকেও আমন্ত্রণ জানালো। আর এই আনন্দ উৎসবের সুযোগে 50 জন সুদানি হাবশি নিগ্রো সীমান্ত পার হয়ে মিশরের পার্বত্য অঞ্চলে প্রবেশ করলো। পরের দিন সন্ধ্যার পর নর্তকী এবং বাদক দল নদীর পাড়ে ক্যাম্পে গিয়ে উপস্থিত হলো। সেখানেও নাচ গানের আসর জমজমাট করে তুলল ওরা। রাতের দ্বিপ্রহর নদীর পাড়ে পাহারা দিতে রওনা হলো সেই 2 সিপাহী। সঙ্গীরা বলল, এমন আসর ছেড়ে ডিউটিতে গিয়ে কী লাভ, থাক না আজ ডিউটি। কমান্ডার তখন রূপসী নর্তকীদের নিয়েই মহাব্যস্ত। কে ডিউটিতে যাচ্ছে, কে আসছে, কে কোন দিকে, তার কোনো খেয়াল নেই। কিন্তু তারা এই বলে যাত্রা শুরু করলো, তোমরা মৌজ করো, আমাদের কপাল মন্দ, কি আর করা। ডিউটিতে অবহেলা করলে কমান্ডারের গাল মন্দ খেয়ে কী লাভ। আর মনে মনে বলছিল, তোমরা দুধের স্বাদ ঘোলে মেটাও, দুধটুকু আমরাই খেয়ে আসি। ওদের জন্য যে এর চেয়ে আকর্ষণীয় আসর পড়ে আছে সে কথা কাউকে বলল না। মধুর স্বপ্ন দেখতে দেখতে এগিয়ে চলল 2 সিপাহী। বুকের মধ্যেই সেই সুন্দরী মেয়েদের ছবি, যারা কাল প্রেম নিবেদন করেছে ওদের কাছে। ওরা বলেছে তাদের দুজনেরই স্বামী বৃদ্ধ। তারা সেই বুড়ো স্বামীর হাত থেকে মুক্তি চাই, ঘর বাঁধতে চাই এই সিপাহীদের সাথে। তাই ডিউটির গরজের চেয়ে রূপসীদের সাথে মিলিত হওয়ার গরজটাই ওদের বেশি। এই গরজই ওদের টেনে নিয়ে চলল সেই বাগানের দিকে। এতদিন ডিউটিতে যাওয়ার জন্য তাদের তেমন কোনো তাড়া ছিল না। ধীরে সুস্থে ঘোড়াকে হাঁটিয়ে নিয়ে পথ চলত। কিন্তু সেই রাতে দুজন ক্যাম্প থেকে বেরিয়েই বিপুল বেগে ছুটিয়ে দিল ঘোড়া। বনভূমির কাছে এসে নদীর পাড়ে এক জায়গায় ঘোড়া থামিয়ে নেমে পড়ল। ঘোড়া দুটো বেঁধে রেখে এগিয়ে গেল দুজন। কোথায় ওরা মিলিত হবে আগেই বলে দিয়েছিল মেয়েরা। সেই অনুযায়ী আরেকটু এগিয়ে বন্ধু 2 জন আলাদা হয়ে গেল। ধীর পদে এগিয়ে গেল নির্দিষ্ট জায়গায়। সময় মতোই অভিসারে বেরিয়ে আসে 2 মেয়ে। নির্দিষ্ট জায়গায় বসে সৈন্যদের জন্য অপেক্ষা করতে থাকে ওরা। নদীর পাড় থেকে সামান্য দূরে পাহাড়ের নির্জন গুহায় অভিসারে মেতে উঠল 2 যুগল। মেয়েরা তাদের রূপ এবং যৌবনের পরশা মেরে ধরল সৈন্যদের সামনে। ভালোবাসার জাদুর বান ছেড়ে দিল তাদের উপর। দুজনেই বলল, ঘুমের ওষুধ মেশানো মদ খাইয়ে ঘুমে বিভোর করে রেখে এসেছে স্বামীকে। সারা রাত তো আর চোখের পাতা মেলতে পারবে না। আজ সারা রাত তোমার সঙ্গে গল্প করে কাটিয়ে দেব। ডিউটি ভুলে 2 সিপাহী পাহাড়ের নির্জন গুহায় পড়ে রইল মোহময় আচ্ছন্নতায়। জগৎ সংসারে সব কিছু ভুলে ওরা যখন স্বপ্নময় জগতে, ওখান থেকে একটু দূরে নদীর পাড় দিয়ে হেঁটে গেল 4টি ছায়ামূর্তি। কুলকুল রবে বয়ে যাচ্ছে নদীর পানি। লোকগুলো অন্ধকারের ভেতর দিয়ে তাকিয়ে আছে পানির উপর। কোনো কিছু অনুসন্ধান করছে ওরা। নদীর পাড়ে ঘোরাফেরা করতে করতে অধীর হয়ে উঠল ওরা। একজন বলে উঠল, এতক্ষণ তো লাগার কথা নয় ওদের আসতে। অন্য একজন দূরে তাকিয়েছিল। সে বলে উঠল, মনে হয় ওরা আসছে। ওদিকে তাকিয়ে দেখো, ওগুলো নৌকা না? 4 জনই তাকালো সেদিকে। হ্যাঁ, আসছে ওরা। জলদি করে তারা একটি লণ্ঠন জ্বালিয়ে এদিক ওদিক দোলাতে লাগলো।
একটু পর নদীর মাঝেও জ্বলে উঠল দুটি প্রদীপ, কিন্তু সাথে সাথেই তা আবার নিভে গেল। কিছুক্ষণ পরেই একটি বিরাট পালতোলা নৌকা এসে কূলে ভিড়ল। নৌকার মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল, সাবধান, কেউ কোনো শব্দ করবে না। পরিপূর্ণ নীরবতার মধ্যে দিয়ে কালো হাবশি সুদানিরা নৌকা থেকে নেমে এলো এক এক করে। একটু পরেই তার পাশে এসে ভিড়ল আরও একটি নৌকা। সে নৌকা থেকেও নেমে এলো হাবশিরা। দুটো নৌকায় বেশ বড়, কম করেও 200 হাবশি নদীর কিনারে নেমে এলো। দ্রুত মাল খালাস করলো তারা। মাল মানে যুদ্ধের সাজ সরঞ্জাম এবং অস্ত্রপাতি। খালাস হতেই মল্লাদের বলল, জলদি নৌকা নিয়ে ফিরে যাও। মল্লারা তাড়াতাড়ি পালের রশি টেনে নৌকার মুখ ঘুরিয়ে তীর থেকে দূরে সরে গেল। ধীরে ধীরে নৌকা হারিয়ে গেল অন্ধকারে। এভাবেই নৌকা করে হাবশি সেনাদের আমদানি চলতে থাকলো। নদীর পাড়ে নেমেই ওরা দ্রুত পাহাড়ের দুর্গম অঞ্চলে অদৃশ্য হয়ে যেতে লাগলো। 2 সিপাহী ক্যাম্পে ফিরে এলো। ততক্ষণে ক্যাম্পের নাচ গানের আসর শেষ হয়েছে। রাতভর নাচ দেখে ঘুমে ঢুলুঢুলু চোখ নিয়ে নিজ নিজ তাঁবুতে ফিরে যাচ্ছে সৈন্যরা। নাচ গানের জন্য পৃথক তাঁবুর ব্যবস্থা করেছিল কমান্ডার। একটি মেয়েকে তার খুব পছন্দ হয়ে গেল। দেখতে মেয়েটি অল্প বয়স্ক এবং চঞ্চল। কমান্ডার ভাবল, এরা কেবল নর্তকী নয়, নিশ্চয় পেশাদার নিশিকন্যাও। সে বাজনদারকে বলল, এই মেয়েটিকে আমার তাঁবুতে পাঠিয়ে দিও। এরা কোনো নাচের পার্টি ছিল না, বরং এই লোকগুলো ছিল প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা। তথ্য সংগ্রহের জন্য আসেনি ওরা। তাদের মিশন ছিল ক্যাম্পের সৈন্যদের যে কোনো মূল্যে ভুলিয়ে ভালিয়ে ক্যাম্পে আটকে রাখা, যাতে সুদান থেকে হাবশি সেনারা নিরাপদে মিশরে প্রবেশ করতে পারে। তাদের আরও বলে দেওয়া হয়েছিল, পারলে কমান্ডার দুজনকে মুঠোয় নিয়ে এসো, ওরা পরেও কাজে লাগতে পারে। কমান্ডার মেয়েটাকে কাছে পাওয়ার ইচ্ছা প্রকাশ করতেই সঙ্গে সঙ্গে তার আশা পূরণ করা হলো। মেয়েটাকে পাঠিয়ে দেওয়া হলো কমান্ডারের তাঁবুতে। কমান্ডার ছিল মধ্যবয়সী নর্তকী পূর্ণ যৌবনা। তাঁবুতে যাওয়ার সাথে সাথে মেয়েটির লাস্যময় ভাব এবং উৎসল্লতা একদম উবে গেল। যে মেয়েটি লফাঝপ্প করে নেচে গিয়ে হাসি তামাশায় দর্শকদের মন মাতিয়ে রেখেছিল, নিভে গেল তার দীপ্তি। যে মেয়ে মিষ্টি হাসি করে নিয়েছিল সবার মন, হারিয়ে গিয়েছিল সেই হাসি। তাঁবুতে তখনও প্রদীপ জ্বলছে। মেয়েটি জড়সড় হয়ে তাঁবুর এক কোণে বসে কমান্ডারের দিকে গভীরভাবে তাকিয়ে রইল। কমান্ডার বলল, কি ব্যাপার, তুমি এমন চুপসে গেলে কেন? আমি ডাকায় মন খারাপ করেছ? আমি কখনো পান করি না। আমার বাবাও কোনোদিন মদ পান করেনি, নর্তকী বলল। তুমি মদের কথা বললে কেন? আমি তো তোমাকে বলিনি তুমি মদ পান করো। যারাই ঘরে ডাকে তারাই প্রথমে বলে, একটু পান করো সুন্দরী, তারপরে বলে আমাকে একটু ঢেলে দেবে। ঠিকই বলেছ, কথায় বলে মদ ছাড়া নারী এবং নারী ছাড়া মদ একদম বিস্বাদ। কমান্ডার হেসে বলল, তবে তুমি শুনলে অবাক হবে, আমি কোনোদিন মদ পান করিনি, আর ভিন্ন নারীর স্বাদ কেমন তাও জানি না। ও, তবে তো তুমি এক অনাড়ি পাপী। নর্তকী বলল, আমি একটি কথা বললে মন খারাপ করবে? কি কথা? কথাটি হলো, গুনাহ করতে যে মজা, গুনাহ না করার মজা কিন্তু তার চেয়েও বেশি। তুমি পুরুষ মানুষ, এই নির্জন তাঁবুতে আমার মতো সুন্দরী মেয়ের কাছ থেকে এই কথা শুনতে হয়তো তোমার ভালো লাগবে না, হয়তো মনে মনে আশ্চর্য এবং বিরক্ত হবে, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করো। তোমার চেহারাই বলছে আজ তুমি প্রথম পাপ করার ইচ্ছা পোষণ করছো। এত ঠান্ডায়ও তোমার কপালে ঘামের ফোঁটা দেখা যাচ্ছে। এই যে জীবনভর তুমি পাপ থেকে বেঁচে থাকলে, এর মাঝে কি কোনো প্রশান্তি নেই? তুমি ঠিকই বলেছ, মধ্যবয়সী কমান্ডার বলল। আমাকে যখন সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তখন পাপ থেকে বাঁচার শিক্ষাও দেওয়া হয়েছিল। ট্রেনিংয়ের সময় শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি চারিত্রিক প্রশিক্ষণও অন্তর্ভুক্ত থাকত। এই কারণেই তো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর 100 সৈন্য ক্রুসেডারদের 1000 সৈন্যকে রক্ত ভাসিয়ে দিতে পারত। কিন্তু এখন তোমার কাছ থেকে একজন দুর্বল মেয়ে অস্ত্র কেড়ে নিতে পারে। নর্তকী বলল, তুমি তোমার এতদিনের চারিত্রিক শক্তি সামান্য এক মেয়ের হাতে তুলে দিতে চাও? কমান্ডার এই কথা শুনে অস্থির হয়ে উঠল। সে সহসাই বলে উঠল, আমি এমনটি আশা করিনি। তুমি এখানে এসে এ ধরনের কথা বলবে ভাবিনি। আমি তো চিন্তা করেছিলাম তুমি নির্জনে এসে তোমার চঞ্চল অভিনয়ে মান অভিমানে আমাকে পাগল বানিয়ে দেবে। তোমার সেই হাসি, নাচ এবং গানের ভঙ্গি কোথায়, যা আমাকে বাধ্য করেছে তোমাকে ডাকতে? কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে রইল কমান্ডার। তারপর একসময় মাথা তুলে বলল, তোমার দলের লোকদের কাছে আমি তোমাকে ভিক্ষা চাই। তোমার দরনতাকে বলো, বিনিময়ে আমি 2টি আরবে ঘোড়া দেব। তোমার তলোয়ারও কি দিয়ে দেবে? মেয়েটি ব্যঙ্গ করে বলল, তোমার বর্ষা, তোমার ঢাল, তোমার খঞ্জর, অর্থাৎ তোমার সমস্ত হাতিয়ার কি দিয়ে দেবে? সে ব্যগ্র কণ্ঠে বলল, হ্যাঁ দেব, সব দিয়ে দেব। কিন্তু পরক্ষণেই তার সম্বিত ফিরে এলো। আশ্বস্ত কণ্ঠে সে বলল, না, সিপাহী কখনো তার হাতিয়ার ছাড়া চলতে পারে না। সে তাঁবুর মধ্যেই দ্রুত পায়চারি করতে লাগলো। হঠাৎ থেমে রাগের সাথে বলে উঠল, একজন নর্তকের মুখে এইসব কথা শোভা পায় না। তুমি কি আমার হাত থেকে মুক্তি চাও? এই জন্যই কি এমন কৌশল করছো যেন আমি তোমার শরীরে হাত না লাগাই? হ্যাঁ, আমি তোমার থেকে আমার দেহ রক্ষা করতে চাই, মেয়েটি বলল।
কেন, তুমি কি অক্ষত? তুমি কি বলতে চাও তোমার দেহ এখনো পবিত্র? না, নর্তকী বলল, আমি আমার দেহটাকে পবিত্র মনে করি না, এ দাবিও করি না, কিন্তু আমি আপনার দেহটাকে অপবিত্র করতে চাই না। একজন অপবিত্র লোককে অপবিত্র করার মধ্যে কোনো গ্লানি থাকে না, কিন্তু একজন পবিত্র মানুষকে অপবিত্র করার গ্লানি সারা জীবন বয়ে বেড়াতে হয়। কমান্ডার তার এই কথা শুনে নির্বোধের মতো হাঁ করে তাকিয়ে রইল। নর্তকী এবার আরও তীক্ষ্ণ তীর ছুঁড়ে মারল, বলল, কোনো মেয়েই তার বাবার দেহকে নাপাক করতে চায় না। আহ! কমান্ডার চিৎকার দিয়ে থামিয়ে দিল ওকে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ও হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। আমি বুড়ো হয়ে গেছি, আর তুমি যে যুবতী। সে মাথা নত করে বসে রইল। নর্তকী উঠে কমান্ডারের কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল, বলল, এত নিরাশ হচ্ছেন কেন? আমি তো আপনাকে ছেড়ে কোথাও পালিয়ে যাচ্ছি না, আপনাকে ছলনাও করছি না। যদি আপনি শুধু একজন পুরুষ রূপেই থাকতে চান, তবে আমি না হয় নর্তকী হয়ে থাকব, আর নিজের মনকে এই বলে বুঝ দেব, আমার সামনে একটি পুরুষ পড়েছিল, যে লোক আল্লাহর অভিশাপে পড়ে গিয়েছিল। আমি আপনাকে পিতার মতো দেখেছি এবং দেখছি। আপনি আমার দুটো কথা শুনুন, তারপর যা মনে চায় তাই করবেন। আমি মোটেই বাধা দেব না। কি কথা? আপনার কি মেয়ে আছে? হ্যাঁ, একটি মেয়ে আছে, কমান্ডার উত্তর দিল। তার বয়স কত হবে? 12 বছর। যদি আপনি মারা যান, আপনার স্ত্রী অসহায় এবং দারিদ্র্যের চাপে আপনার মেয়েকে কোনো যাত্রা পার্টি বা নাচের দলে বিক্রি করে দেয়, আপনার আত্মাকে শান্তি পাবে? তখন কি আপনার আত্মা মরুভূমির এই পাহাড় পর্বতে চিৎকার করে বেড়াবে না, আহাজারি করবে না? কমান্ডার বিস্ফারিত নয়নে তাকিয়ে রইল মেয়েটির দিকে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করে উঠল। নর্তকীও অপলক চোখে তাকিয়ে রইল তার দিকে। দুজনেই চুপচাপ। একটু পর মেয়েটি আবার বলল, ভুল বুঝবেন না আমায়। মনে করুন আপনি মরে গেছেন, আপনার মেয়ে এক পাপিষ্টের সাথে তার তাঁবুতে বসে আছে, আর সেই পাপিষ্ট তাকে বলছে, মদ আনো, মদ ছাড়া নারীর কোনো মজা নেই। কমান্ডারের কণ্ঠ রাগে, অপমানে এবং আত্মাধিকারে কাঁপছিল। সে সহসা গর্জন করে উঠল, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও পাজি মেয়ে। মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি আমার বাবা জীবিত থাকতেন, তবে তিনি আমাকে আপনার তাঁবুতে এইভাবে দেখতে পেলে দুজনকেই খুন করে ফেলতেন। কথাগুলো বলার সময় আবেগে থরথর করে কাঁপছিল তার গলা। চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছিল অশ্রুর ফোঁটা। কমান্ডার উঠে তাঁবুর মধ্যে পায়চারি করতে লাগলো। নর্তকী কমান্ডারের মানসিক অবস্থা এবং রাগ উপেক্ষা করল না। বলল, আমি আপনাকে বৃদ্ধ মনে করে ঘৃণা করেছি, এটা ঠিক না। আমি তো আমার দাদার বয়সী লোকের সাথেও রাত কাটিয়েছি। বয়সের ভার যাকে ভেতর থেকে গুঁড়ো করে দিয়েছে, সেও তার অর্থের গরমে নিজের লাশের মধ্যে প্রাণ সঞ্চার করতে চাই। আপনি এখনও ততটা বুড়ো হননি, কিন্তু আপনার চেহারার সঙ্গে আমার বাবার চেহারার এত মিল যে আমি শেষ পর্যন্ত একজন নর্তকী থেকে একজন কন্যা হয়ে গেছি। আমি আপনাকে যে কথাগুলো বললাম, এসব কথা আমার মাথায় আগে কোনোদিন আসেনি। এতদিন আমি জানতাম আমি শুধু নাচতে জানি এবং মানুষকে আঙ্গুলের ইশারায় নাচাতে জানি, কিন্তু আমি যে এক বাপের কন্যা হতে পারি আজই প্রথম জানলাম। আমার কথা শুনে আপনি যত বিস্মিত হচ্ছেন, আমি নিজেই বিস্মিত হয়েছি তার চেয়েও বেশি। কমান্ডার তার দিকে তাকালো, ততক্ষণে তার রাগ পড়ে গেছে। মেয়েটি আবার বলল, আমার মা এবং বাবার চেহারা আমার এখন স্পষ্ট মনে আছে। তাদের কোলে পিঠে মানুষ হয়েছিলাম বড় আদরে। তাদের শরীরের উষ্ণতা এবং গায়ের গন্ধ এখনও আমি মনে করতে পারি। আপনার মেয়ের বয়স 12, তখন আমার বয়স ছিল 9 বা 10। মা বাবা আমাকে খুব আদর করতেন। আমার বাবা মিশরের সেনাবাহিনীতে ছিলেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ক্ষমতায় আসার আগেই তিনি শহীদ হন। আমার মা তখনও যুবতী, আমরা ছিলাম গরিব। মা আমাকে একটি লোকের হাতে তুলে দিলেন। সেই লোক আমার সামনেই মার হাতে আমার মূল্য গুণে দিল। লোকটি মাকে বলল, আপনার মেয়েকে আমি বড় ভালো ঘরের পাত্র দেখে বিয়ে দেব। বিদায় নেওয়ার সময় আমি কেঁদে ফেলেছিলাম। মা আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, লোকটি তোমার বাবার বন্ধু, সে তোমাকে তোমার বাবার মতোই আদরে রাখবে। আমি 12 বছর ধরে আছি লোকটির সাথে। লোকটি আমাকে শুধু আশ্বাস দিচ্ছে, তোমার নাচ গান শেখা হলেই তোমাকে ভালো বর, ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দেব। কিন্তু এখন আমি বড় হয়েছি, বুঝতে পারছি লোকটি আমার বাবার বন্ধু নয়। বাবাকে সে দেখেওনি কোনোদিন। এই লোক কোনোদিন আমাকে বিয়ে দেবে না। আমাকে বিয়ে দিলে যে তার আয় রোজগার বন্ধ হয়ে যাবে। এই লোক আমাকে নর্তকী হতে বাধ্য করলো। নেচে গিয়ে মানুষের মনোরঞ্জনই পেশা হয়ে গেল আমার। অবশ্য এই লোক আমাকে স্নেহ করেন না এমন নয়। তিনি আমার মালিক এবং আমার উস্তাদও। আমার সঙ্গে তিনি খুব সদয় ব্যবহার করেন। আমাকে ভালো খেতে দেন, ভালো পড়তে দেন। যখন আমি পরিপূর্ণ যুবতী হলাম, তখন আমি নিজেকে নতুন করে চিনতে শিখলাম, বুঝতে শিখলাম আমার জীবনের মূল্য। আর যেদিন আমি তা বুঝতে পারলাম, সেদিন থেকেই আমার আশা এবং ভরসা সব কল্পনা নিঃশেষ হয়ে গেল। এখন আমি এক মনোরম মাটির পুতুল। মানুষ এই পুতুল আদর করে মজা পায়, কিন্তু তাতে পুতুলের কিছু আসে যায় না। কিন্তু আপনাকে দেখে এই পুতুলে আবার প্রাণ ফিরে এলো। জেগে উঠল বাবা মায়ের সেই আদর সোহাগের স্মৃতি। মেয়েটি কথা বলছিল, আর তার চোখ দিয়ে অনর্গল গড়িয়ে পড়ছিল অশ্রু।
সে দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, এখন আমার মনে হচ্ছে যেন আমার বাবার আত্মা এই তাঁবুর আশপাশে ঘোরাঘুরি করছে। এই তাঁবুতে আসার আগে আমি কি ছিলাম আর এখন আমি কি হয়ে গেলাম, এমনটি কখনো হয়নি আমার। এখন মনে হচ্ছে আমার পিতার আত্মা আমার চারপাশে ব্যাকুল হয়ে ছুটোছুটি করছে। তোমার নাচ দেখে বুঝতে পারছি তুমি বেশ দামি নর্তকী। আমিরদের মহল এবং চোখ ধাঁধানো সারাইখানাতেই মানায় তোমাকে। কিন্তু তুমি শহর ছেড়ে এই মরুভূমিতে কেন এসেছো? শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো কমান্ডার। আমি উপযুক্ত মূল্য পেয়ে এখানে এসেছি, নর্তকী বলল। আমি দলের কাউকে চিনি না, আমাকে শুধু বলা হয়েছে সীমান্তে যেতে হবে আর সেখানে যে সকল সেনা ফাঁড়ি রয়েছে সেখানকার সিপাহী এবং কমান্ডারদের মনোরঞ্জন করতে হবে। এজন্য আমি নতুন করে কোনো মূল্য দিতে পারবো না। নিতে পারবো না। সৈন্যদের বিনামূল্যে নাচ দেখাতে এবং খুশি করতে হবে আমাকে। তুমি জানো না, সৈন্যরা দীর্ঘদিন আত্মীয় পরিজন থেকে দূরে থাকতে থাকতে একসময় নেকড়ে হয়ে যায়। জেনে শুনে তুমি এই নেকড়ের কাছে আসতে রাজি হলে? কেন আসবো না? আমি কি এক শহীদ পিতার সন্তান নই? দেশের জন্য আমার বাপ জান দিতে পারলে আমি কি দেশের সেবায় নিয়োজিত মুজাহিদদের একটু মনোরঞ্জনও করতে পারবো না? যেসব সিপাহী এবং কমান্ডার মিশরের সীমান্ত প্রহরায় নিয়োজিত, আমি তাদের সেবা করতে পারছি, এটাই তো আমার বড় পাওয়া। এই সিপাহীদের খুশি করাই আমার ডিউটি। আমার এই নাচ গানে মুজাহিদ পিতার উত্তরসূরিরা যদি চাঙ্গা হয়ে ওঠে, যদি তাদের একঘেয়েমি দূর হয় আর তাই দেখে যদি আমার শহীদ পিতার আত্মা শান্তি পাই, তবে কেন আমি তা করব না? কমান্ডার এক বাফারা মেয়ের বিলাপ শুনছিল এক নর্তকীর দেশপ্রেমের কাহিনী। বলল, আমি দুঃখিত, আমাকে তুমি ক্ষমা করে দাও। এতদিন জানতাম দেশপ্রেম সৈনিকের সম্পদ। আমার সেই ধারণা ভেঙে গেছে। ধোঁকা এবং প্রবঞ্চনার পর্দা সরে গেছে আমার চোখ থেকে। আজ বুঝতে পারছি দেশপ্রেম কোনো শ্রেণী বা গোষ্ঠীর নয়। দেশপ্রেম দেশের সকল মানুষের সবচেয়ে প্রিয় এবং আদরের সম্পদ। এজন্য যে কোনো ত্যাগ যে কোনো সময় হাসি মুখে যারা বরণ করে নিতে পারে তারাই সত্যিকার মুজাহিদ। তুমি আমাকে কি ভ্রান্তি এবং ধোঁকার হাত থেকেই না বাঁচালে? আমি আপনাকে কি ধোঁকা থেকে বাঁচাবো? আমার নিজের জীবনটাই তো এক মহা ধোঁকা। এই জীবন যেমন নিজের জন্য তেমনি অপরের জন্য। কিন্তু তাই বলে আমি স্বদেশের মুজাহিদদের নাপাক করতে পারবো না। এই ক্যাম্পে কমান্ডার আমাকে তার তাঁবুতে রেখেছিলেন, আমি তার কাছে ক্ষমা চেয়ে চলে এসেছি। কিন্তু আপনার কাছে শুধু এজন্য এসেছি, আপনার চেহারা অবিকল আমার বাবার মতো। নর্তকী নতজানু হয়ে বসে ভক্তি সহকারে কমান্ডারের একটি হাত তুলে নিয়ে প্রথমে চোখে মুখে লাগালো, তারপর সেই হাতে চুমু খেলো। কমান্ডার অপর হাতটি মেয়েটির মাথায় বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমার মালিক আমাকে চুমকি বলে ডাকে, নর্তকী বলল। কিন্তু আমার বাবা আমাকে জোহরা বলে ডাকতেন। যাও জোহরা, তুমি তোমার তাঁবুতে চলে যাও। কমান্ডার আদর এবং স্নেহ মিশ্রিত কণ্ঠে তাকে বলল। আগে আপনি শুয়ে পড়ুন। জোহরা বলল, ছেলেকে ঘুম না পাড়িয়ে কোনো মা কি ঘুমোতে যেতে পারে? তার কথা শুনে প্রসন্নের এক টুকরো হাসি উপহার দিল কমান্ডার। মেয়েটিও যোগ দিল সেই হাসিতে। কি ঘটতে যাচ্ছে পরবর্তী ঘটনায়? জোহরা এবং কমান্ডারের জীবনে শেষ পর্যন্ত কী ঘটবে জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।